ফ্যামিলি কার্ডের পর এবার কৃষক কার্ড দিতে যাচ্ছে বিএনপি সরকার। আগামী 14 এপ্রিল টাঙ্গাইলে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে কৃষি ভর্তুকি, ন্যায্য মূল্যে সার, বীজ, ঋণ সহ বিভিন্ন সুবিধা পাবেন কৃষকরা। সচিবালয়ে কৃষক কার্ড প্রণয়ন সেলের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিসভার বৈঠকে নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশের নির্বাচনী ইশতেহারগুলো অনেকটা মরীচিকার মতো, দেখা যায় কিন্তু ধরা যায় না। তবে এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে বিএনপি সরকারের বেলায়। শুরু হয়েছে প্রতিশ্রুতির বাস্তবায়ন। এ যেমন ভোটের আগে কৃষক কার্ড দেওয়ার অঙ্গীকার করেছিলেন তারেক রহমান। প্রায় 1.5 কোটি ভাই বোনেরা আছেন, কৃষক কৃষানী ভাই বোনেরা আছেন যারা সরাসরি কৃষি কাজের সাথে জড়িত। আপনাদেরকে এরকম একটা কার্ড দেব। সরকার গঠনের পর তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ছুটির দিনেও সচিবালয়ে কৃষক কার্ড প্রণয়ন সেলের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিদ্ধান্ত হয় আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রথম ধাপে দেয়া হবে 22,000 কৃষককে। এরপর উন্মুক্ত পদ্ধতিতে দল মতের ঊর্ধ্বে কৃষকদের তালিকা করে কার্ড দেয়া হবে। এই কার্ডের মাধ্যমে অন্তত 12 ধরনের সুবিধা পাবেন কৃষকরা। এই কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি ও প্রণোদনা এবং স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি ক্রয় সুবিধা পাওয়া যাবে। স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ পাওয়া যাবে। মৎস্য চাষী ও প্রাণী সম্পদ খামারিরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন। এর পাশাপাশি কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সহায়তা পাবেন। এদিন মন্ত্রিসভার বৈঠকেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের সময় বাজেটের আইনি ভিত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও সারা দেশে নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত শেষ করবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যদ্দূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মন্ত্রী প্রতিমন্ত্রীদের তদারকি করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে আস্থা দিতে পেরেছেন সব মন্ত্রণালয় যে অবস্থা নরমাল এবং সুন্দর থাকবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে দুস্থ অসহায় পরিচ্ছন্নতা কর্মী এবং ইমাম মুয়াজ্জিনদের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রায় 8,000 পরিচ্ছন্ন কর্মী এবং 3,500 ইমাম মুয়াজ্জিনদের হাতে 5,000 টাকার নগদ চেক তুলে দেন এই দুই সিটি প্রশাসক। এছাড়া দুস্থ, নির্যাতিত এবং সংখ্যালঘু পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। প্রান্তিক জনগোষ্ঠীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হচ্ছে। মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটিতে 4,950 জন পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রায় 2.5 কোটি টাকা তুলে দেন প্রশাসক আব্দুস সালাম। আরেক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটির 3,700 জন ইমাম ও মুয়াজ্জিনের হাতে প্রায় 85 লাখ টাকার ঈদ উপহার বিতরণ করেন তিনি। আর আমি যেটা পরিষ্কার বলতে চাই, পরিচ্ছন্নতার ব্যাপারে, বিদ্যুতের ব্যাপারে কোনো আপোষ নাই। আমাদের সিআই যারা আছেন প্রত্যেকটা ওয়ার্ডে বলেছি, যদি ট্রাক বেশি লাগে নেয়ার জন্য, ময়লা আবর্জনা নেয়ার জন্য বেশি দেওয়া হবে, কিন্তু কোথাও কোনো আবর্জনা পড়ে থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর চোখে কিন্তু আপনারা পড়ছেন, আপনাদেরকে প্রথম উনি
বিশেষভাবে পুরস্কৃত করছে। ঢাকা উত্তর সিটিতে ৩,০০০-এরও বেশি পরিচ্ছন্ন কর্মীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় কর্মীদের পুরো উদ্যমে শহর পরিষ্কার রাখতে কাজ করে যেতে আহ্বান জানান তিনি। তারেক রহমান অনুধাবন করছেন যে আপনারা কষ্ট করে প্রতিদিন কাজ করেন, আপনারা যদি ভালোভাবে সবসময় আপনার অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দুর্গন্ধ মুক্ত একটা সিটি, একটা অঞ্চল উপহার দিতে পারেন, আগামী দিনের চেয়ে হয়তো বেশি বোনাস আপনারা দিবেন। এছাড়া রাজধানীর সূত্রাপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গুমের শিকার পরিবার, সংখ্যালঘু ও দুস্থ অসহায়দের মাঝে ঈদ উপহার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। প্রান্তিক পর্যায়ে যে সকল জনগোষ্ঠী রয়েছেন তাদের কথা আমরা ভুলে যাই নাই। চ্যারিটেবল কাজ সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আসছে। এখন আমরা যেহেতু সরকার গঠন করেছি, আমরা এটার ব্যাপ্তিটা আরো বৃদ্ধি করতে পেরেছি। মোট 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী ও প্রান্তিক মানুষকে সমাজ কল্যাণ অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব অর্থ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শুরু হলো 7 দিনের ঈদের ছুটি। ফাঁকা হচ্ছে রাজধানী ঢাকা। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড়। এবার লম্বা ছুটিতে মোটামুটি স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। তবে বাস কাউন্টারগুলোতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। এদিকে রাতে মহাখালী বাস টার্মিনালে অভিযান চালায় BRTA। বিস্তারিত মনির হোসেন তপু রিপোর্টে। এ যেন স্বপ্ন বাড়ি ফিরছে, শেকড়ের টানে গ্রামে ফেরা, পরিবার পরিজনের সাথে আনন্দ ভাগাভাগি করতেই এই যাত্রা, যেখানে ঝুট ঝামেলা ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার আনন্দটাই বড়। তবে এবার সড়ক, নৌ কিংবা রেলপথে যাত্রীদের ভোগান্তি বা বিড়ম্বনার অভিযোগ কম। কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে বেশিরভাগ ট্রেনই মোটামুটি যথাসময়ে ছেড়ে গেছে। স্টেশনের প্ল্যাটফর্মে ঈদযাত্রায় চিরচেনা সেই ঢল দেখা যায়নি এবার, যদিও শেষ মুহূর্তে স্ট্যান্ডিং টিকিটের জন্য ভিড় করেছেন অনেকে। অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে বাড়ি যাচ্ছি এবং কাউন্টারে আসলাম, কোনো ভিড় নাই। ঈদে বাড়ি যাইতে পারে, অনেক ভালো লাগছে। এবার পরিস্থিতি অনেক আলহামদুলিল্লাহ ভালোই দেখা যাচ্ছে, প্রশাসনের অবস্থা অনেক ভালো দেখতেছি। বাস টার্মিনালগুলোতেও যাত্রী চাপ মোটামুটি স্বাভাবিক ছিল। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় অস্বস্তির কথা জানিয়েছেন মালিকরা। অন্যদিকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের কারো কারো। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির যে রুট পারমিট, তাদের ড্রাইভিং লাইসেন্স সহ তারা অতিরিক্ত যাত্রী পরিবহন করছে কিনা, সময় মতো টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে কিনা, কোনো গাড়িতে অতিরিক্ত কোনো ভাড়া আদায় করছে কিনা, এগুলো সবই কিন্তু আমরা আমাদের নজরদারির মধ্যে রেখেছি। তবে জ্বালানি তেল নিয়ে নানা বিড়ম্বনার কারণে এবার সড়কে ব্যক্তিগত ও সাধারণ যানবাহনের চলাচল আগের বারের তুলনায় কম রয়েছে। দুপুরে সদরঘাট পরিদর্শনে যান কোস্টগার্ড ও র্যাবের সদস্যরা। ঘরমুখো মানুষ যাতে তাদের প্রিয়জনদের সাথে নিরাপদে ঈদ করতে যেতে পারে এবং ঈদ করে আবার এই রাজধানী শহরে যাতে ফিরে আসতে পারে, তাদের সেই নিরাপত্তা দেওয়ার জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৎপর। বর্তমানে সবগুলো টিম আমরা মেইনলি ফোকাস করছি এই ঈদের মৌসুমটাতে, যেন ঈদের মৌসুমে আমাদের কোনো ধরনের যাত্রী ভোগান্তি বা এরকম তারা যেন নিরাপদে নৌপথে চলাচল করতে পারে। ঈদ যাত্রায় পুরনো রূপে ফিরেছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আচ্ছা, পোলাপান নিয়ে যাইতেছি, ফ্যামিলির সাথে ঈদ করব, অনেক ভালো লাগতেছে। লঞ্চে যাতায়াত করতাম তো সবসময়, এই জন্য আর কি লঞ্চ পছন্দ। ঈদের যে যাত্রী ওই চাপ আসে না এখন আগামীকাল থেকে। ঈদের জানা সবাই বাড়ি যাইতে পারে, সুখ শান্তি মতো, কোনো দুর্ঘটনা না ঘটে। এই সন্ধ্যার পর গন্তব্যের উদ্দেশ্যে একে একে ছেড়ে যায় লঞ্চগুলো। মনির হোসেন তপু, ATN বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন পুরোপুরি নির্ভর করছে জাতীয় সংসদের উপর, এমন অভিমত দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত মামলার অন্যতম আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া বলেছেন, জাতীয় সংসদই ঠিক করবে সনদে কি কি থাকবে আর কি কি থাকবে না। অন্যদিকে সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন তাও নির্ধারণ করবে সংসদ। রাজধানীর চেম্বার ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় গত রোববার প্রকাশিত হয়। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এখনও রয়েছে অস্পষ্টতা। এসব বিষয় নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন ওই মামলার বাদী ও সুজনের প্রধান নির্বাহী বদিউল আলম মজুমদার
এবং মামলার আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। ত্রয়োদশ সংশোধনীর রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও পঞ্চদশ সংশোধনীর রায়ে অনেক কিছু আরও স্পষ্ট হবে বলে আশা করেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে আমরা দেখব তা নির্ভর করবে আর দুটো জিনিসের উপর। একটা হলো পঞ্চদশ সংশোধনী মামলার রায়, তারা কি রায় দেন, কি পর্যবেক্ষণ দেন, এবং একই সাথে যে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে এবং যেটা গণভোটে পাশ হয়েছে 48টা বিষয়, তার উপর প্রধানমন্ত্রী 2 বিরোধী দলীয় নেতা, 3 স্পিকার, 4 ডেপুটি স্পিকার বিরোধী দলের, এবং 5 সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি। 5 জন সদস্যের সমন্বয়ে একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি করতে হবে। ডক্টর শরীফ ভূঁইয়া বলেন, জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ ও গণভোটে জনরায় পাওয়া গেলেও এখন তা নির্ভর করছে জাতীয় সংসদের অনুমোদনের উপর। সংসদই ঠিক করবে জুলাই সনদের কতটুকু বাস্তবায়িত হবে। গণভোটের ফলাফলের ভিত্তিতে কিন্তু সংস্কার আমাদের আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে না। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য কিন্তু 3টা ধাপের কথা বলা হয়েছে। প্রথমত একটা আদেশ করা হয়েছে এবং যেই আদেশটা গণভোটে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যে এই সংস্কারগুলোকে আইনি কাঠামো এবং সংবিধানে অন্তর্ভুক্ত করা, সেই দায়িত্বটা কিন্তু দেয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিদের উপর। কাজে তারা এই সমস্ত খুঁটিনাটি যেটুকু জনগণ হয়তো গণভোটে বুঝতে পারে নাই, সেটুকু তারা সেখানে দেখবেন। সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাওয়ার পর পূর্ণাঙ্গ রায় লেখায় বিতর্ক তৈরি হবে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, রায়ে পরিবর্তন না হওয়ায় বিতর্কের কোনো সুযোগ নেই। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে এতে জামায়াতে ইসলামীর সমর্থন থাকবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, বেইজিং ঢাকার অন্যতম উন্নয়ন অংশীদার। রাজধানী মিরপুরে নিজ আসনে অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে এসব কথা বলেন ডক্টর শফিকুর রহমান। অন্যদিকে সারা দেশে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিএনপির নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। খায়রুল ইসলামের রিপোর্ট। মঙ্গলবার চীনা দূতাবাসের সহায়তায় ঢাকা 15 আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে জামায়াতে ইসলামী। এ সময় দলের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চান। চীনা সহায়তায় তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন তিনি। চীন এমন একটি দেশ যা আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করেনি। তিস্তা প্রকল্পের কথা মাননীয় রাষ্ট্রদূত এখানে উল্লেখ করেছেন, এটি বাংলাদেশের কান্না, উত্তরাঞ্চলের কান্না। আমরা এই কান্নার অবসান চাই। ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, কোন দেশ অযথাই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলিয়েছে। এমন আধিপত্য দেশের জনগণ আর কখনোই মেনে নেবে না বলেও জানান তিনি। আমাদের ঘাড়ের উপর আমরা কারো আধিপত্য মেনে নেব না। অতীতে নেওয়া হয়েছে, এই বোঝা আমরা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। এদিকে মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশে জেলা প্রশাসক নিয়োগ নিয়ে বিএনপির সমালোচনা করে সংবাদ সম্মেলন করে জামায়াত। এটিকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে মনে করছে বিরোধী দলটি। অন্যায়ভাবে প্রশাসক নিয়োগের যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা মনে করি যে এটা গণতান্ত্রিক রীতিকে ব্রেক করে সরকার এই কাজটা করেছে। বিএনপি জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নেয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ডের বাসিজ ফোর্স প্রধান সোলাইমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল, তবে এমন দাবি নাকচ করেছে তেহরান। এদিকে ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে IRGC। একই সাথে সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র আরব দেশগুলোর ওপর নতুন করে হামলা চালিয়েছে ইরান। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 3 সপ্তাহ ধরে চলছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ। পাল্টাপাল্টি হামলায় অবরুদ্ধ মধ্যপ্রাচ্য। সোমবার রাতে ইরানের রাজধানী তেহরান, সিরাজ ও তাবরিজ শহরে একযোগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সেই হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান
আলী লারিজানিকে হত্যার দাবি করছে ইসরায়েল। একই সাথে বাসিজ কমান্ডার গোলাম রেজা সুলাইমানিকে হত্যার কথাও বলছে আইডিএফ। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ইরানের শাসক গোষ্ঠীকে হত্যা করা হচ্ছে এবং তাদের সক্ষমতা ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমাদের সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং কৌশলগত অবকাঠামোতে আঘাত এনে তা সম্পূর্ণভাবে ধ্বংস করছে। তবে এই দাবির কয়েক ঘন্টার মধ্যেই লারিজানির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি হাতে লেখা চিঠি পোস্ট করা হয়। এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য না আসায় এই পোস্টটি এখন বড় ধরনের রহস্যের জন্ম দিয়েছে। একই সাথে ইরানের গণমাধ্যমগুলো বলছে নিরাপদে আছেন লারিজানি, তিনি শিগগিরই বার্তা নিয়ে আসবেন। এদিকে সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন মিত্র আরব দেশগুলোর উপর নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইরাকি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে মঙ্গলবার ভোরে বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট এবং অন্তত 5টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় কেমন ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে তা জানানো হয়নি। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এই হামলার পর দেশটির উত্তরের জনপদগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যা 6:30টার দিকে ধানমন্ডির ল্যাবেড হাসপাতালে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 61 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে রেখে গেছেন। সুমনের পারিবারিক সূত্র জানায় বিকেল 5টার পর হঠাৎ অসুস্থ বোধ করলে তা আরেক অভিনেতা শাহাদাত হোসেনকে জানান তিনি। সুমনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান তিনি। আজ সকাল 10টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা এবং সন্ধ্যায় রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। অভিনেতা শামস সুমনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে অভিনয় শিল্পী সংঘ।